তোমরা যারা জয়েন করছো তারা একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, আমরা লাস্ট দিন 5A শেষ করছিলাম, আজকে হচ্ছে আমাদের 5B। তো 5A-তে আমরা বলছিলাম এরকম 1 + x হোল টু দি পাওয়ার n, এটাকে যদি বিস্তৃতি করি তাহলে আমরা পাবো 1 + nc1x প্লাস nc2x² প্লাস nc3x³ এভাবে চলতে চলতে আমরা পাবো NCR x টু দি পাওয়ার r, এবং এটা আমাদের x টু দি পাওয়ার n দিয়ে শেষ হবে। তো আমাদের এখানে ছিল কি, এখানে আমাদের যে nটা ছিল, এখানে যে nটা ছিল, এই nটা ছিল একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই nটা ছিল একটা কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। কিন্তু বর্তমানে যখন এখানে আসবো, এই 5B-তে আমরা যখন আসবো, 5B-তে হচ্ছে এবার আমাকে বলা হবে আমাদের এই যে nটা আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমি আবারও বলতেছি, n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে যে ফর্মুলা এরকম হবে সেটা 5A-তে পড়ে আসছি। বাট 5A-তে যখন তুমি আসলা, এখানে আমাদের nটা আর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। এখন আসি, প্রথম কথা হচ্ছে আমরা যে লিখি NCR, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে শর্ত হলো এখানে r হবে একটা পূর্ণ সংখ্যা, r একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, n যেটা, nটাকে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হয়। তাহলে আমি আবারও বলতেছি, এখানে rটাকে হইতে হয় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং nটাকে হইতে হয় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তখন যে এই ক্যালকুলেশনটা তুমি করতে পারবা। যেমন ফর এক্সাম্পল তুমি তাহলে এখানে যদি r এর কথা বলো, তাহলে তুমি বলতে পারবা এটা তো এরকম হচ্ছে NC1, NC2, NC3, NC4, NC5, এর মানে r নর্মালি আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে। আমি আসি n এর ব্যাপারে। তো n এর কথা যদি বলি, যেমন আমি যদি বলতে পারবো 5C3 এটার মান আছে, কিন্তু 5.2C3 এটা সম্ভব না। তাহলে আমি আবারও বলতেছি 5C3 সম্ভব, কিন্তু 5.C3 এটা সম্ভব না। এর মানে এক কথায় আমরা বলতে পারবো NCR, আর তো আমাদের পূর্ণ সংখ্যা আছেই, এটা আমি ক্যালকুলেশন করতে পারবো তখন যখন n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। রিপিট এগেইন, আমাদের এখানে NCR ক্যালকুলেশন করতে পারবো যখন আমাদের n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। NCR ক্যালকুলেশন করতে পারবো যখন n একটা কোন ধরনের সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তখন আর এভাবে ক্যালকুলেশন করা যাবে না। তখন আমার কি করতে হবে? তখন আমার এই প্রসেসে শিফট করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের NC1 এর মান জানি আমরা হচ্ছে n, NC2 এর মান হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, NC3 এর মান হচ্ছে n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, এবং এভাবে আমাদের সিরিয়ালি যাবে।
তাহলে একটু ভালো করে খেয়াল করো। এরপর NC4 যেটা, NC4কে লেখা যাবে n ইন্টু n-1 n-2 n-3 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো কীভাবে। যেমন ফর এক্সাম্পল NC3টা আমি দেখাই। NC3কে বলা যায় ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n-3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল সূত্র। এখন এখানে আছে n, nটাকে কমাইতে কমাইতে n-3 পর্যন্ত আনবো। তাহলে বলা যায় n 1 কমাবো, 2 কমাবো, 3 কমাইয়া ওইটা ফ্যাক্টোরিয়াল লিখবো। এটা আমরা জানি n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে নিচে আছে আমাদের n-3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা কাটাকাটি গেলে আমরা দেখতেছি n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমরা এতটুকু বুঝছি কিনা, যে আমার মেইন কথা হচ্ছে NC1কে আমরা এভাবে লিখতে পারি, NC2কে এভাবে লিখতে পারি, NC3কে এভাবে লিখতে পারি, NC4কে এভাবে লিখতে পারি, এভাবে কন্টিনিউয়াসলি আমরা লিখতে পারবো। এবার তুমি একটু খেয়াল করে দেখো, তুমি n এর মান পূর্ণ সংখ্যা না হলে এটা ক্যালকুলেশন করতে পারো না। বাট দেখো এবার এই জায়গায় কিন্তু ক্যালকুলেশন করা যাবে মুখে মুখে। n এর মান মনে করো 5.2 হলো, 5.2 ইন্টু 5.2 মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করা যাবে। একইভাবে এখান থেকে NC3 ক্যালকুলেশন করা না গেলেও এখান থেকে কিন্তু ঠিকই ক্যালকুলেশন করা যাবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের এখানে n যদি পূর্ণ সংখ্যা না হয়, n যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এভাবে ক্যালকুলেশন করা না গেলেও এভাবে ক্যালকুলেশন করা যাবে। ওই কারণে তুমি যখন 5bতে আসবা, যখন দেখবে n ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, তখন আমাদের এই সহগগুলোকে এভাবে লিখিতে হয়, সহগগুলোকে এভাবে লিখতে হয়, আগের মতো লিখলে হয় না। আগে আমাকে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো। এতটুকু ক্লিয়ার কিনা বলো সবার? যে আমাদের n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, তখন আমাকে যে কাজটা করতে হবে NC1 NC2 NC3 এভাবে না লিখে ওই আশেপাশে যেভাবে ভেঙে লেখা আছে সেভাবে ভেঙে লিখতে হবে। ভেঙে লিখতে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবার আসো, এবার প্রথমে আমি এটা লিখি, একটু ভালো করে খেয়াল করো। আমাদের NC1কে লিখতেছি n, NC2কে লিখতেছি n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, NC3কে লিখতেছি n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, NC4কে লিখতেছি n ইন্টু n-1 n-2 n-3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমার কথা হলো NCRকে কি লিখব? NCRকে কি লিখব? প্রথম কথা আমি এটা বলি, এটা তো বুঝতেই পারতেছ, যখন NC2 ছিল নিচে 2 ফ্যাক্টোরিয়াল, NC3 ছিল
নিচে 3 ফ্যাক্টোরিয়াল, এনসি 4 আছে নিচে 4 ফ্যাক্টোরিয়াল, এনসি আর আছে নিচে বসবে আর ফ্যাক্টোরিয়াল। এবার আসে উপরে হবে কি n ইন্টু n-1 n-2 এন্ড কত হচ্ছে আর এর মান তো আমরা জানি না, কোথায় যায় শেষ হবে। ভালো করে খেয়াল করে দেখো, যখন আমার এখানে 2 ছিল তখন এই যে সবসময় এরকম হয় n ইন্টু n-1 n-2 n-3 n-4, এর মানে n থেকে এটা পূর্ণ সংখ্যা বিয়োগ যায়। এই লাস্ট পূর্ণ সংখ্যাটা কত, যখন 2 ছিল তখন 1 যায় শেষ, যখন 3 ছিল তখন 2-তে যায় শেষ, যখন 4 ছিল তখন 3-তে যায় শেষ। তাহলে আমি বুঝাইতে পারছি জিনিসটা আশা করি। যখন 2 ছিল 1-এ যায় শেষ, যখন 3 ছিল n-2-তে যায় শেষ, যখন 4 ছিল লাস্ট 3-তে যায় শেষ, যখন আর আছে কততে যায় শেষ হবে দেখি একটু বলো। যখন আমার আর আছে এবার কততে যায় শেষ হবে? তাহলে আমাদের যখন 3 ছিল তখন n-2-তে যায় শেষ, যখন 4 ছিল n-3-তে যায় শেষ, যখন আমাদের আর তখন n- কততে যায় শেষ হবে? তাহলে আমাদের এভাবে চলতে 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 n- এখানে যত আছে তার থেকে 1 কম এটা যায় শেষ হবে। এখানে আছে r-1, ওইটাকেই বিয়োগ করলাম, কারণ 3 থাকলে লাস্ট বিয়োগ করি 2, 4 থাকলে লাস্ট বিয়োগ করি 3, তাহলে আর থাকলে লাস্ট বিয়োগ করলাম হচ্ছে r-1, পুরোটা ব্র্যাকেটে রাখি। দেখতে অসুন্দর লাগবে, ওইখানে এটাকে একটু সুন্দর করে লিখি, n ইন্টু n-1 n-2, এভাবে কন্টিনিউসলি চলতে চলতে n-r+1 ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল। এর মানে ব্র্যাকেট তুলে দিলাম আর কি, n-r +1। তাহলে আমরা NCRকে এভাবে লিখতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা NCRকে এভাবে লিখতে পারি। আমি আবার রিপিট করতেছি, খেয়াল করে দেখো। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমাদের NC1 NC2 থেকে ভেঙে ভেঙে লিখতেছি। এখন আসো ভালো করে খেয়াল করো, উপরে টার্মগুলোর দিকে তাকাইলে তুমি দেখবা, উপরের টার্মগুলোর দিকে তাকাইলে তুমি দেখবা n ইন্টু n-1 n-2 n-3 n-4 এবার আসে। যদি মনে করো আমার n এর মান 4 হয়, তাহলে সিম্পল হিসাব, প্রথমবার হবে আমাদের n মানে 4, এরপর বার হবে 4 ইন্টু 4-1 মানে হচ্ছে 3, এরপরের বার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরপরের বার হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপরের বার হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এর পরের বার যখন তুমি দিবা তখন 4 থেকে 1 বিয়োগ, 4 থেকে 2 বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ, এরপর 4 থেকে 4 বিয়োগ, 0 হয়ে গেল না? এর মানে এর পরে প্রত্যেকটা টার্মে খেয়াল করে দেখো, n ইন্টু n-1 এবার করতে 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 এর পরে বা দেখা যাবে কত আসবে, 0 আসবে। এর মানে বুঝতেই পারতেছ এখানে এসে এটা শেষ, এরপরে আর প্রসিড করার ওয়ে নাই। ওই কারণে n যখন পূর্ণ সংখ্যা ছিল তখন আমাদের পদ সংখ্যা সসীম ছিল। পদ সংখ্যা কেমন ছিল? সসীম ছিল। n যখন 4 ছিল পদ সংখ্যা সসীম, এবং পদ সংখ্যা ছিল কত? n+1। এর মানে পাওয়ার n হইলে পদ সংখ্যা কত হইতো? n+1 হইতো। কিন্তু কিন্তু যখন আমাদের, ভালো করে খেয়াল করো, যখন আমাদের n নেগেটিভ বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ বা ভগ্নাংশ, তখন আমার এটা হচ্ছে না। মনে করো n এর মান নেগেটিভ
-5। একটু আগে যখন আমি দেখছিলাম n এর মান যদি 4 হয়, n এর মান 4 বলেছে কোনো না কোনো এক সময় এসে শূন্য হয়ে যাবে, এরপরে বাকি সব 0, যার কারণে আমাদের ওইখানেই পথ শেষ। বাট n এর মান যদি নেগেটিভ হয় তাহলে মনে করো n এর মান তো আমাদের n এর মান মনে করো -2 ধরলাম, তাহলে -2 আসলো, -2 প্লাস -2 -1 -2 -2 -2 -3 এভাবে আসলো, কিন্তু আলটিমেটলি আমার কি হবে না ভাই, কখনো 0 হবে না। তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি, আমাদের n যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা তখন কখনো না কখনো যায় 0 হয়ে যাচ্ছে, যার কারণে লিমিটেড সংখ্যক পদ ছিল। বাট n এর মান যখন নেগেটিভ বা ভগ্নাংশ হবে তখন আর এই রাশিটা সহগটা শূন্য হওয়ার চান্স নাই। তাহলে n যদি নেগেটিভ বা ভগ্নাংশ হয় তাহলে সহগ কখনো কখনো শূন্য হবে না। সহগ যদি শূন্য না হয় তাহলে এটা কি শেষ হবে? শেষ হবে না। ওই কারণে আমরা বলবো n যদি নেগেটিভ বা ভগ্নাংশ হয় তাহলে ওই দ্বিপদীর পদ সংখ্যা অসীম। খেয়াল করে দেখো, আগের অধ্যায়ে আমরা বলছিলাম 5a-তে পদ সংখ্যা n+1, এর মানে তখন n ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা। n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় আমাদের পদ সংখ্যা তার থেকে এক বেশি। এবার হচ্ছে n নেগেটিভ বা ভগ্নাংশ, এক্ষেত্রে আমার পদ সংখ্যা কী হবে? অসীম হবে। তাহলে একটু বুঝছি কিনা বলো? কারণ আমি আবারও বলতেছি, আসল কারণটা কি, আমাদের আগের বার আমরা যখন লিখতাম ওই যে NC0 NC1 NC2 তাদেরকে চাইলে এভাবে লেখা যায়, তখন যদি এভাবে লিখতাম সমস্যা হইতো না, কিন্তু এভাবে লিখলে জটিলতা বেশি। বাট এখন লেখা ছাড়া উপায় নেই, ওই জন্য লিখতেছি। সেক্ষেত্রে দেখা যায় কোনো না কোনো এক সময় শূন্য হয়ে যেত। ওই কারণে আমরা যে জিনিসটা বলতাম সেটা হচ্ছে সেখানে পদ সংখ্যা সসীম, এবং সেটা আমরা জানি পাওয়ার যত পদ সংখ্যা তার থেকে এক বেশি। বাট এখানে যখন আসবো, এখানে পদ সংখ্যা সবসময় কেমন? অসীম। এর মানে এখানে আর শেষ বলে কোনো কিছু নাই, অসীম পর্যন্ত যাবে। এখানে প্রত্যেকটা কত পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে। এখানে প্রত্যেকটা কখনো শেষ হবে না, প্রত্যেকটা অসীম পর্যন্ত যাবে। একটু ক্লিয়ার কিনা একটু বলো। তাহলে এই অধ্যায়ের জন্য তাহলে আমরা কি বলতে পারি? এই অধ্যায়ের জন্য তাহলে আমরা বলতে পারি 1 + x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা দেখো। 1 + x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস NC1 এর মান হচ্ছে nx প্লাস NC2 এর মান হচ্ছে n × n-1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 × x² প্লাস n × n-1 n-2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 x³ এভাবে চলতে এক সময় আসবে n × n-1 n-2 এভাবে n-r+1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু x⁴ প্লাস এভাবে অসীম পর্যন্ত যাবে। আগের বার আমরা কি করছিলাম? x⁴n এর জায়গায় শেষ করছি, বাট এবার ওই চান্সটা নাই, কারণ এবার ওইটা কখনো হবে না। এখানে অসীম সংখ্যক পদ আছে। তাহলে আমাদের 1 + x⁴n কে বিস্তৃত করলে 1 + nx + n × n-1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 × x² এবার কন্টিনিউয়াসলি পাবো। এবং এই বিস্তৃতির যে সাধারণ পদ, আবার আগের মতো সাধারণ পদ, সেটাই হচ্ছে কোন পদ? r+1তম পদ। সে r+1তম পদটা হচ্ছে n × n-1 n-2 এভাবে n-r+1
ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এটাকে বলি দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। তাহলে এটুকু আমরা বুঝছি কি না, যে আমরা বললাম কি আমরা পুরো যে দ্বিপদী বিস্তৃতি করলাম, তাহলে আমরা প্রথমত হচ্ছে ওই যে ফর্মুলা ঠিক আগেরটাই, যা সহগগুলোকে আগের মতো প্রকাশ না করে এভাবে ভেঙে ভেঙে লিখতেছি। ভেঙে ভেঙে কেন লিখতেছি, এবারে আমার সহগগুলো নেগেটিভ বা ভগ্নাংশ হবে। তো নেগেটিভ বা ভগ্নাংশ হলে এ NC1 NC2 NC3 এগুলোই ক্যালকুলেশন করা যায় না। তাহলে ভেঙে লিখলে এবার এখানে আমি এন এর মান যাই বসে আমার কোনো সমস্যা নেই, যেভাবে বসাবো ওইভাবে ক্যালকুলেশন করবো, মানে এগুলো হাতে করতে হয়, ক্যালকুলেটারে করা যায় না। তাহলে আমরা যে কাজটা করব, আমরা ভেঙে লিখবো, ওই কারণে ফর্মুলাটাকে আমরা জাস্ট ভেঙে লিখলাম। এখন ফর্মুলা দেখতে এরকম হয়ে গেল। মাথায় রাখতে হবে এরকম কখন হবে, যখন আমাদের নেগেটিভ বা ভগ্নাংশ, এক কথা আগের মতো না, ধনাত্মক পূর্ণ সংখ্যা না। কে ধনাত্মক পূর্ণ সংখ্যা না? পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা না। কে ধনাত্মক পূর্ণ সংখ্যা না? পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা না। পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তখন যাই আমরা এটা বলতে পারবো। এবার আসো, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে পদ সংখ্যা কেমন? অসীম। যা এখানে পাওয়ার দিলাম -5, তোমরা যদি -5 যখন দিলাম পাওয়ার, তোমরা যদি বলি পদ সংখ্যা কত, অনেকে বলে -5 + 1, এর মানে মনে হয় -6 হবে, -4 হবে। জীবন এটাই পদ হয় না। তোমার যখন দেখতেছো ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, এটা নেগেটিভ নাম্বার। আর এবার নেগেটিভ নাম্বার মানে হচ্ছে এখানে পদ সংখ্যা অসীম। এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে আমরা, এটা হচ্ছে আমার এই অধ্যায়ের জন্য সূত্র। ওইখানে যেরকম সূত্র পড়ছিলাম এখানে এরকম সূত্র পাইলাম। তো আমরা আসি এবার আর একটু সামনের দিকে। এবার আমাকে অনেকে প্রশ্ন করবা, ভাইয়া ওইখানে তো a + x⁴n এর সূত্র করছি, এখানে আপনি a + x⁴n এর সূত্র করবেন না? হ্যাঁ, অলরেডি প্রশ্ন করে ফেলছো। এখন আমাদের a + x⁴n এর সূত্র করবো না আগের মতো? এখানে একটা কথা আছে, এক্ষেত্রে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি, যখন আমরা 5b করব, এর মানে n এর মান ভগ্নাংশ। আবারও বলতেছি, n এর মান যখন ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা, n যখন ভগ্নাংশ বা ঋণাত্মক, তখন একটু খেয়াল করো তো, তুমি সিম্পল যদি a + x⁴n কে বিস্তার করতা, a + x⁴n কে বিস্তার করলে তুমি পাইতে কিন্তু এরকম a⁴n x a⁴n প্লাস nc1 a⁴n-1 x প্লাস nc2 a⁴n-2 x², এভাবে চলতে থাকতো। এবং n যেহেতু এটা পূর্ণ সংখ্যা, a⁴n থেকে 1 কমতে 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 একসময় nটা কী হয়ে যায়? 0 হয়ে যায়। বাট এবার কি সেই যুগটা আছে? না, যার কারণে a আসলে আমার ঝামেলা হয়ে যায়, আর a⁴n থাকার কোনো স্কোপই নেই। আমি আবারও বলতেছি, যখন একটা a চলে আসবে তখন আমরা মহা বিপদে পড়ে যাই। আগের বার তো এর পর 1 কমতে 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 একসময় এর পর 0 হয়ে গেছে, এরপর এখানে শেষ। বাট এবার তো স্কোপটা নাই, যেহেতু আমার nটা এখন আর ধনাত্মক পূর্ণ সংখ্যা না। ওই কারণে যদি কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা থাকে, সব সময় বিস্তৃতি হবে 1 + x⁴n এর। এখন তুমি আর নিচে প্রশ্ন করবা যে ভাই আমি 1 + x⁴n এর বিস্তৃতি করব, কোনো সমস্যা নাই, কিন্তু এটাতে কিভাবে কনভার্ট করব নিশ্চয়ই? তাহলে আমাকে কি করতে হবে, যেভাবে থাকুক না কেন এটাতে কনভার্ট করে নিতে হবে। যেভাবে থাকুক না কেন
এটাতে কনভার্ট করে নিতে হবে। এবার যদি তুমি কনভার্ট করে নিতে যাও তাহলে কি হয় একটু খেয়াল করে দেখো তো। আমার এবার প্রশ্ন আসবে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যে করতেছি না, এক্ষেত্রে তোমরা কি করবে দেখো, আমাদের দুইটা অপশান আসবে। অপশান 1, এই যে আমার অপশান 1 হইতে পারে এর পরম মানটা এক্সের পরম মান থেকে বড়, এর মানে এ রাশিটা কি বড় আর এক্সটা ছোট। আর এখানে আসতে পারে এ রাশিটা ছোট, এক্স রাশিটা বড়। এবার আসি আমরা এখানে একটা জিনিস পড়ব, এই জিনিসটা সবসময় বৈধ নয়। এই বিস্তৃতির বৈধতার শর্ত আছে। এই বিস্তৃতির বৈধতার শর্ত হচ্ছে 1-এর পাশে যেটা আছে এর মানে এক্স, তার পরম মান 1-এর পাশে যেটা আছে এর মানে এক্স, ওই এক্সের যে পরম মান, ওই এক্সের পরম মান সবসময় লেস দেন 1 হইতে হবে। আই রিপিট এগেইন, এখানে এক্স যেটা আছে অর্থাৎ 1-এর পাশে যেটা আছে তার পরম মান সবসময় 1 থেকে ছোট হইতে হবে। 1 থেকে ছোট না হলে হবে না। মানে এক কথায় চিহ্ন কি আছে সেটা কোনো ফ্যাক্ট না, পরম মান দেওয়া মানে তো চিহ্ন কি ধনাত্মক হয়ে গেছে, ওই সংখ্যাটার মানটা হইতে হবে 1 থেকে ছোট। যেমন তোর এখানে -2 আছে, হবে না, কেন -2 এর পরম মান হচ্ছে 2, 1 থেকে বড়। তোর 1/2 আছে, হবে। -1/2 আছে, হবে। এক কথায় আমার এখানে রাশিটার চিহ্ন ছাড়া যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 1 থেকে কী হইতে হবে, ছোট হইতে হবে। আর পরম মান অফ এক্স মানে তো বুঝো, এটা হচ্ছে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত বাস্তব সংখ্যা তোমরা করছিলাম। তাহলে এটা হচ্ছে কোনো একটা দ্বিপদী যখন আমরা এই অধ্যায় করব তার বৈধতার শর্ত। তাহলে আমরা বলবো 1 + x⁴n এটা বৈধ হবে তখন, আমাদের এই ধরনের ম্যাথ আসবে, বৈধতার শর্ত লিখো। তাহলে এটা বৈধ হবে তখন যখন 1-এর পাশে যে আছে তার পরম মান x থেকে কি হবে, 1 থেকে কি হবে, ছোট হবে। এখন এখানে দেখো একটা a আছে একটা x আছে, আমরা দুইটা কাজ করতে পারি। এখান থেকে a কমন নিতে পারি, এখান থেকে x কমন নিতে পারি। কারণ তোমার সিম্পল কথা হচ্ছে ভাই, আমার এখান থেকে যদি আমার যে কোনো একটাকে 1 বানাইতে হয়, আমার তো 1 + সামথিং বানাইতে হবে। তাহলে হয় আমাদের a কমন নিতে হবে, a কমন নিলে একটা 1 আসবে, অথবা x কমন নিতে হবে। কিন্তু কোনটা কমন নিব? তাহলে আমি একটু কমন নেওয়ার ব্যাপারটা দেখি। a + x হোল টু দি পাওয়ার n, a + x থেকে, তো আমি উপরে পাওয়ারটা বাদ দিই, a + x থেকে যদি a কমন নাও এটা আসে 1 + x/a, এখান থেকে যদি x কমন নাও এটা আসে হচ্ছে a/x + 1। এর মানে এক কথায় যেটা কমন নিচ্ছি সেটা চলে আসলো অন্য রাশিতে, সেটা নিচে গেল। যেটা কমন নিচ্ছি সেটা চলে আসলো অন্য রাশি, সেটা নিচে গেল। এর মানে এক কথায় সেটা দ্বারা ভাগ করতে হচ্ছে। তাহলে আমার এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে আমার কথা হচ্ছে কমন নেওয়ার পর বাকি রাশিটা এমন হইতে হবে যাতে সেটা 1 থেকে ছোট হয়। 1 থেকে ছোট হওয়ার জন্য কি করতে হবে, 1 থেকে ছোট হওয়ার জন্য সবসময় ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কোনো একটা সংখ্যা ছোট, তাকে যদি বড়টা দ্বারা ভাগ করি, ছোট বাই বড় ইজ লেস দেন অলওয়েজ 1। তাহলে যখন দেখতেছি এর পরম মান এক্সের পরম মান থেকে বড়, এখানে বড় কোনটা, এ, তাহলে এ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমার কি করতে হবে, এ কমন নিতে হবে। এখান থেকে এ কমন নিলে হচ্ছে 1 + x/a। এখন এটা কোত্থেকে নিলাম, এটা তো জাস্ট এই ভিতরের অংশটা থেকে নিলাম। উপরে পাওয়ার কি আছে, n আছে। তাহলে এটাকে সুন্দর করে সাজায় লেখা যায় a⁴n 1 + x/a হোল টু দি পাওয়ার n। তো x যেহেতু ছোট, আমি আগে দেখতেছি, এটা যেহেতু বড়, বুঝতে পারতেছো এটার আমাদের পরম মান 1 থেকে ছোট আসবে, দ্যাট মিনস এটা বৈধ।
এ প্লাস এক্স টু দি পাওয়ার এন কে বড়, এক্স বড়, এর মানে এক্স দ্বারা ভাগ করতে হবে। তো এক্স দ্বারা ভাগ করতে হলে এক্স কমন নিতে হবে। তাহলে এক্স যদি কমন নিই, এক্স কমন নিলে হয় কি এ বাই এক্স প্লাস ওয়ান, আর কি থাকবে, আর উপরে থাকবে হোল টু দি পাওয়ার এন। তখন আমরা এখানে সাজায় লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন, তুমি এটাকে ওয়ানটাকে আগেও লিখতে পারো, ওয়ান প্লাস এ বাই এক্স হোল টু দি পাওয়ার। এবার দেখো এ হচ্ছে আমার ছোট, এক্স হচ্ছে বড়, এর মানে এটা আমাদের ওয়ান থেকে ছোট, এটা হচ্ছে বৈধ। তাহলে আমার কথা হচ্ছে, একজনে আমাকে অলরেডি প্রশ্ন করছিল ওয়ান ছাড়া অন্য কোনো কিছু থাকলে কি করব। প্রথম কথা হচ্ছে ওয়ান ছাড়া অন্য কোনো কিছু থাকা যাবে না, ফর্মুলা করা যাবে না, ফর্মুলা একটাই। সেকেন্ড কথা, এই ফর্মুলা বৈধ হওয়ার জন্য এক্সের পরমান ওয়ান থেকে ছোট হইতে হয়। থার্ড ওয়ান, যদি অন্য কোনো কিছু থাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হয় যাতে করে ওয়ানের সাথে ওয়ান থেকে ছোটো একটা কোনো একটা জিনিস থাকে। আর আমাদের এখানে সেই কাজটা করার জন্য এ কমন নিলাম, এক্স কমন নিলাম। তো সেক্ষেত্রে আমরা এমনভাবে কমন নিব, কোনটা কমন নিব, যেটা বড়, দুইটার মধ্যে যেটা বড় সেটা কমন নিব। বড়টা কমন নিয়ে আমি এই কাজটা করতে পারবো। যেটা বড় সেটা কমন নিব, যেটা বড় সেটা কমন নিব। আচ্ছা, এখানে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন আমাদের পরমাণ ওয়ান থেকে ছোট হইতে হবে। তো এটার জন্য আসলে আমাদের কিছু ধারা আছে, এগুলো হচ্ছে অসীম ধারা। অসীম ধারা দুই ধরনের, কিছু আছে আমার ডাইভারজেন্স সিরিজ, কিছু আছে ডাইভারজেন্স সিরিজ, কিছু আছে কনভার্জেন্স সিরিজ। হ্যাঁ, তো এই ডাইভারজেন্স কনভার্জেন্স সিরিজগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো, কারণ আজকে একটু বেশি লোড হয়ে যাবে। সেগুলো বললাম আজকে কিছু ম্যাথ করাবো, তো সেগুলো যখন বলবো তখন হচ্ছে আমরা ওইখান থেকে ব্যাখ্যা করতে পারবো কেন আমার এই জিনিসটা হতে হয়। তো আজকে যা সেটা মাথায় রাখবা যে আমাদের বৈধ হওয়ার জন্য এই জিনিসটা হইতে হয়। আর এবার হচ্ছে তোমার এখানে আমরা এই কমন নিলাম, এটা তো বুঝছো পুরো প্রসিডিউরটা। আমরা এমনভাবে কমন নিছি যাতে করে ওয়ানের পাশে যেটা আসে সেটা ছোট হয়। তুমি দেখো না, ওয়ানের পাশে এখানে কি আসলো, ওয়ানের পাশে আসলো এক্স বাই এ। এই এক্স বাই এর মধ্যে দেখো এক্সের মান কিন্তু কম, এর মান কিন্তু বেশি। তো এক্সের মান কম, এর মান বেশি, এর মানে কম ডিভাইড বাই বেশি। ফর এক্সাম্পল এক্সের মান 2, এর মান হচ্ছে মনে করো 9, তাহলে 2/9 এটা কিন্তু 1 থেকে ছোট। একইভাবে নিচের ক্ষেত্রেও বলা যায়, এর মানে বড় সংখ্যা ডিভাইড বাই ছোট সংখ্যা। তাহলে এখানে কে বড়, এক্স বড়, ওই কারণে এক্সটা নিচে। এখানে আমাদের এ বড়, ওই কারণে এটা নিচে। এর মানে আমরা এমনভাবে ক্যালকুলেশন করব যাতে করে কি হয় আমাদের, যাতে করে আমাদের এখান থেকে আমাদের এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে 1 থেকে ছোট হয়। তাহলে আমাদের বলা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা বলো। দেখি যদি বুঝে থাকো এবার আমাকে বলো। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমি এক কথায় বলবো কি, এক কথায় বলবো আমার দ্বিপদী বিস্তৃতি যখন এ অধ্যায়ে আসবো আমার সবসময় থাকবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার। এভাবে চলতে চলতে এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এভাবে আমাদের এন মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এভাবে অসীম পর্যন্ত যাবে। এখানে আর প্লাস 1তম পদ হচ্ছে, আর প্লাস 1তম পদ বের করার সূত্র হচ্ছে এটা, এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এভাবে চলতে চলতে এন মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল। এবং এখানে এটা বৈধতার শর্ত, এটা বৈধতার শর্ত
বৈধতার শর্তটা কি? বৈধতার শর্ত হচ্ছে 1-এর পাশে যেটা আছে এক্স এর পরম মান ইজ লেস দেন 1 হতে হবে। আর এখানে তো এটা তখনই বলবো এই সব কিছু যখন আমাদের n নেগেটিভ অর ভগ্নাংশ, নেগেটিভ অর ভগ্নাংশ, তখন এই কথাটা আমরা বলবো। ওকে, তাহলে এটা আশা করি বুঝছি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আসো আমরা সামনের দিকে আগাই। উদাহরণ 5, প্রমাণ করো যে 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদের সহগ টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, যেখানে পরম মান অফ x ইজ লেস দেন হাফ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে এই শর্তটা কেন দিল? যদি তোমার ম্যাথে এটা দরকার নাই তাও আমি একটু বলি। আমার কথা হচ্ছে আমার দ্বিপদীরে কে বলো তো? 1 মাইনাস টোয়াইস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। যখনই দেখলাম আমাদের এখানে মাইনাস হাফ আছে, আমাদের ঋণাত্মক ভগ্নাংশ, সাথে সাথে আমি বুঝবো এটা 5b এর ম্যাথ। এবার আসো এখানে 1 আছে, ওকে। এবার 1-এর পাশে যেটা আছে মাইনাস 2x, এখন হচ্ছে হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন হচ্ছে 1-এর সাথে যেটা থাকে তার পরম মান, 1-এর সাথে কি আছে? মাইনাস 2x। এই জিনিসটার পরম মান অলওয়েজ লেস দেন 1 হইতে হয়। তো পরম মান থেকে মাইনাস বাদ দিলেও কোনো সমস্যা হয় না। তাহলে 2টাও বের করে নিয়ে আসতে পারি। তাহলে 2 ইন্টু এক্স এর পরম মান ইজ লেস দেন 1। তাহলে আমরা বলতে পারি এক্স এর পরম মান ইজ লেস দেন হাফ। এর মানে তোমাকে যে এই শর্তটা দিছে এমনি দেয় নাই। কারণ হচ্ছে আসলে এই বিস্তৃতি তখনই বৈধ হবে যখন এক্স এর পরম মানটা হাফ থেকে কি হয়? ছোট হয়। তাহলে আমরা এখানে অলরেডি প্রথমে করে ফেললাম বৈধতার শর্ত। তাহলে আমাদের বৈধ হওয়ার জন্য যে শর্তটা লাগবে সেই শর্তটা অলরেডি আমরা করে ফেললাম। এখন আসো বৈধতার শর্ত যখন করলাম, এবার আমাকে কি করতে হবে? আমার তো বৈধতার শর্ত বের করতে বলে নাই, বের করছি আমি একটাই কারণে, কারণ বিভিন্ন ম্যাথে লাগতে পারে। আর তোমাকে বললো এর বিস্তৃতি আর প্লাস 1 তম পদের সহগ বলছে, কিন্তু সহগ। তাহলে সহগটা আমরা বের করি। তাহলে আমরা এটাকে বিস্তৃতি করব। এটাকে বিস্তৃতি করলে দ্বিপদীটাকে আগে এখানে লিখি। লিখলে কেমন হয়? এখানে লিখি 1 প্লাস মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন আর প্লাস 1 তম পদের সহগ বলছে না, আমরা আর প্লাস 1 তম পদটা বের করি। পদ বের করলে তো সহগ বের করতে পারবো। তাহলে পদ কেমন ছিল? এখানে যেহেতু আগের বার হলে আমরা এনসি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার লিখতে পারতাম, কিন্তু কথা হচ্ছে এখানে তো আমাদের পাওয়ার ঋণাত্মক সংখ্যা, এর মানে আর আগের মতো লেখা যাবে না। এবার এই চ্যাপ্টারের মতো
এই চ্যাপ্টারের মতো লিখলে কেমন হয়, n ইন্টু n মাইনাস ওয়ান, n এর মান কত, মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু, এবার কন্টিনিউয়াসলি যাবে মাইনাস হাফ n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এক্স বলতে ওয়ানের পাশে যেটা আছে, মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার আর লিখলাম। এখন আমার এই পদের সহগটাকে এটাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আসি, ক্যালকুলেশন করা শুরু করি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। দেখো ভাই, এখানে একটা কথা আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে দুইটা পদের মধ্যে মাইনাস, এখানে দুইটা পদে মাইনাস, এবার প্রত্যেকটার মধ্যে এরকম হচ্ছে না, মাইনাস মাইনাস মাইনাস। এখন আমি একটা কাজ করি, এই মাইনাসগুলো সবগুলো কমন নিয়ে নিই। এখন এখানে কয়টা আছে, আট সংখ্যক, যেহেতু আমরা আর প্লাস অন্তম করতেছি, উপরে আমার আট সংখ্যক আছে, সেটা আমরা আগে থেকেই জানি, আট সংখ্যক আছে। এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিতে নিতে আমি একটা মাইনাস ওয়ান পাইলাম, এই পদ থেকে একটা মাইনাস ওয়ান পাইলাম, এই পদ থেকে একটা মাইনাস ওয়ান পাইলাম। এবার প্রত্যেকটা পদ থেকে যদি মাইনাস ওয়ান করে কমন নিই, তাহলে আমি কত সংখ্যক মাইনাস ওয়ান পাবো, আর সংখ্যক। সবগুলোকে মিলে লিখতে পারি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর। আর রাশিগুলো কী হবে, আগের মতোই থেকে যাবে, হাফ। এবার হচ্ছে হাফ প্লাস ওয়ান, এবার হচ্ছে হাফ প্লাস টু, কারণ মাইনাস মাইনাস কমন নিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। করতে করতে হাফ প্লাস আর, এবার হচ্ছে মাইনাস ওয়ান। এখন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে লেখা যায় মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, আরেকটা থাকে টু টু দি পাওয়ার আর, আরেকটা থাকে এক্স টু দি পাওয়ার আর। এক্স টু দি পাওয়ার আর নিয়ে আমার টেনশন নেই, কারণ সহগ বলছে মানে এটাকে বাদ দিলে বাকিটাই সহগ। এখন আসো প্রথম কথা, এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর দুইটা মিলে কত হয়ে যাবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর। ওকে, এরপর আমার এখানে কি থাকলো, এখানে ক্যালকুলেশন করো হাফ, এখানে ক্যালকুলেশন করো থ্রি বাই টু, এখানে ক্যালকুলেশন করো ফাইভ বাই টু। এইভাবে ক্যালকুলেশন করতে করতে তুমি দেখবা এটাকে ক্যালকুলেশন করলে যে আমাদের হাফ থেকে ওয়ান গেলে কত হয়, মাইনাস হাফ, তাহলে এক কথা আর মাইনাস হাফ। তাহলে আমি লসাগু নিলে টু, আমাদের টোয়াইজ আর মাইনাস ওয়ান। এর মানে আমরা এভাবে লিখতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি টু আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর এইদিকে আমাদের আর ফ্যাক্টোরিয়াল থাকে, এইদিকে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর কিন্তু এর সাথে নিয়ে আসছি, এইদিকে টু টু দি পাওয়ার আর থাকে, এক্স টু দি পাওয়ার আর থাকে। এবার দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার টোয়াইজ আর, এই টোয়াইজ আর এটা নিজে কিন্তু একটা জোড় সংখ্যা। কোন সংখ্যা, জোড়। কারণ আর তো আমাদের পূর্ণ সংখ্যা হয়, এন আমাদের পূর্ণ সংখ্যা নয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাট আর তো আমাদের অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে টোয়াইজ আর হচ্ছে একটা জোড় সংখ্যা। মাইনাস ওয়ান টু দি পাওয়ার জোড় মানে কি, প্লাস ওয়ান, এর মানে এটা লেখার দরকার নাই। আর এইদিকে আমাদের উপরে কি থাকে, ওয়ান, থ্রি, ফাইভ, এভাবে টোয়াইস আর মাইনাস ওয়ান পর্যন্ত। এখানে একটা টু, এখানে একটা টু, এখানে একটা টু, এবার প্রত্যেকটা নিচে একটা করে টু আছে। সবগুলো টু মিলে কয়টা টু হয়, এখানে কিন্তু আর সংখ্যক পদ আছে। তাহলে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এভাবে আর সংখ্যক গুণ দিলে কত হয়, টু টু দি পাওয়ার আর। ওইটা কিন্তু হরে চলে যাবে, টু টু দি পাওয়ার আর। এদিকে আছে আর ফ্যাক্টোরিয়াল, এদিকে আছে টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। এই টু টু দি পাওয়ার আর টু টু দি পাওয়ার আর ক্যান্সেল আউট হয়ে যাবে। আগে আমাকে বলো এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা।
এখানে সবার ক্যালকুলেশনগুলোতে ঝামেলা, এখানে সবার ক্যালকুলেশনগুলোতে ঝামেলা, এতটুকু বুঝছি কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কি না? ওকে, তাহলে আমরা জাস্ট কী করলাম, আমাকে r+1তম পদের সহগ বের করতে বলছে, r+1তম পদ বের করলাম। এবার আমরা প্রত্যেকটা থেকে -1 কমন নিলাম। এখানে যেহেতু আমাদের r সংখ্যক পদ আছে, r সংখ্যক -1 মিলে -1r হইল। এরপরে এখানে আমি ক্যালকুলেশন করলে 1/2, 3/2, 5/2 এভাবে এরকম পাই। 2গুলা মিলে সবগুলো মিলে 2r হইল, বাকিটা থাকলো। এখন হচ্ছে এই লাস্ট লাইনটা আমি উপরে লিখব। আচ্ছা, একজন প্রশ্ন করলো -1r কমন নিয়ে যে এই লাইনটা আরেকবার দেখো। এখানে কত একটা মাইনাস আছে, ওকে, এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়, এই রাশি থেকে মাইনাস কমন নিলে হাফ, মাইনাস কমন নিলে 1, হাফ প্লাস 1। এখান থেকে মাইনাস কমন নিলে হাফ প্লাস 2। এভাবে এটা তো r+1তম পদ, r+1তম পদে এখানে রাশি থাকে r সংখ্যক, r+1তম পদে রাশি থাকে কয়টা, r সংখ্যক। ফর এক্সাম্পল আমরা এরকম বলি, আমি যখন nc3 বলছিলাম তখন কী ছিল, n × n-1 n-2 / 3 খেয়াল করে দেখো, উপরে এখানে যখন 3 উপরে কয়টা ছিল, 1টা 2টা 3টা। এখানে যখন 4 থাকবে উপরে দেখবে পদ থাকবে 4টা। এখানে যখন 5 থাকবে উপরে পদ থাকবে 5টা। এখানে যখন r আছে, এখানে যখন আমাদের এই যে এটা তো আমাদের ওই যে NCR লিখতাম না, তাকেই তো লিখছি। এই তাকে যখন লিখছি r+1তম পদে NCR না, ওই যখন r আছে এখানে উপরে কতটা পদ আছে, r সংখ্যক। এই r সংখ্যক থেকে একটা একটা করে যদি -1 কমন নিই, প্রত্যেকটা মিলে -1r হচ্ছে। মানে এখান থেকে একটা -1, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এরকম কয়টা r সংখ্যক, সবগুলো মিলে হলো -1r। দেন এখানেও ঠিক সেম, সবগুলো 2 মিলে 2r। এই 2গুলো তো এখানকার হরে আছে, মানে নিচে পাঠিয়ে দেওয়া যায়, সে কাজটাই করছি। এবার বুঝছো কিনা বলো, এবার ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা ক্যালকুলেশন করতে থাকি। তাহলে আমাদের এই লাস্ট লাইনটা আমার প্রমাণ করতে হবে, কিন্তু এটা লাস্ট লাইন যেটা সেটা আমি লিখলাম 1, 3, 5 এভাবে 2r - 1 পর্যন্ত। আর নিচে আছে 2r 2r কাটাকাটি r ফ্যাক্টোরিয়াল x⁴r। তো বুঝতে পারতেছো এটাই হচ্ছে সহগ। এখন আমার টার্গেট হচ্ছে এই যে সহগটা, এই সহগটা তাকে আমার এই আকারে প্রকাশ করা। তো এই আকারে প্রকাশ করতে হলে এখানে উপরে কি আছে, 2r ফ্যাক্টোরিয়াল। উপরে যে 2r ফ্যাক্টোরিয়াল আছে, 2r ফ্যাক্টোরিয়াল পাইতে হলে কী করতে হবে, আমাদের 1, 2, 3, 4 এভাবে চলতে 2r পর্যন্ত। 2r ঠিক আগের সংখ্যা কত, 2r ঠিক আগের সংখ্যা হচ্ছে 2r - 1। তাহলে আমরা দেখতেছি 1, 2, 3 এভাবে 2r - 1 2r পর্যন্ত থাকলে তাইলে এটা লেখা যাবে। তাহলে আমরা দেখতেছি কি, আমার নাই বানাইতে হবে 1, 2, 3, 4, 5 এভাবে 2r - 1
টোয়াইস আর পর্যন্ত লিখে ফেললাম। এখন এক্স টু দি পাওয়ার আর, আর উপরে আমাদের এখানে আর ফ্যাক্টোরিয়াল লিখে ফেললাম। এখন কথা হলো, তুমি এখানে লিখলে তো হচ্ছে না, তুমি এখানে 2 4 6 টোয়াইস আর পর্যন্ত এগুলো এক্সট্রা লিখছো না, যেগুলো এক্সট্রা লিখছো সেগুলো নিচে আবার লিখে দিব আগের চ্যাপ্টারের মতো 2 4 6 এভাবে টোয়াইস আর পর্যন্ত। খেয়াল করে দেখো আমার এখানে যতটা ছিল, মানে এক কথায় এখানে ছিল যা সব বিজোড়, বিজোড়ের মাঝখানে একটা করে জোট লাগাইছি, এর মানে যতটা বিজোড় ছিল ঠিক ততটা আমি কি করছি, জোট লাগাইছি। এখন ওই কারণে এখন বর্তমানে কত হয়ে গেছে, টোয়াইস আর সংখ্যক। আগে ছিল আর সংখ্যক, বর্তমানে এক থেকে শুরু করে টোয়াইস আর পর্যন্ত মানে টোয়াইস আর সংখ্যক। এর মানে আর সংখ্যক বিজোড় ছিল, আর সংখ্যক জোট আমি লাগাইলাম। এর মানে এখানে আমার টোটাল আর সংখ্যক পদ আছে এখানে। এবার আসো উপরের রাশিটাকে খুব সুন্দর করে লেখা যায় টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটার তাহলে উপরে টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল পেয়ে গেছি, ব্র্যাকেট দিতে হবে মাস্ট। নিচে তো আমার আর ফ্যাক্টোরিয়াল লাগবে, আছে 2 টু দি পাওয়ার আর লাগবে, কোত্থেকে পাবো, এটা তো আমার নাই, নাই তো কি হয়েছে দেখো, এটাকে লিখবো 2 কে লিখবো 2 ইন্টু 1, 4 কে লিখবো 2 ইন্টু 2, 6 কে লিখবো 2 ইন্টু 3, এভাবে 2 ইন্টু আর পর্যন্ত। বাকিটা তোমরা নিজেরাই গেস করতে পারতেছো আশা করি, আগের চ্যাপ্টারে এই ধরনের ম্যাথ করছিলাম। আর ফ্যাক্টোরিয়াল এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, সরি এগুলো তো গুণাকারে আছে, সবগুলা 2 মিলে এখানে টোটাল কয়টা পদ ছিল, আর সংখ্যক, তাহলে আর সংখ্যক 2 মিলে হবে 2 টু দি পাওয়ার আর। এই 2গুলো নিয়ে নিলে থাকে কত, 1 2 3, এভাবে 1 থেকে 1 2 3 এভাবে আর পর্যন্ত। উপরে আছে টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার আর। এবার আসো উপরে আছে টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল, নিচে আছে আর ফ্যাক্টোরিয়াল লিখলাম, এরপর আছে 2 টু দি পাওয়ার আর লিখলাম। এখানে যা আছে 1 থেকে আর পর্যন্ত এটাকে বলা যায় আরেকটা আর ফ্যাক্টোরিয়াল, আর ডানে তো এক্স টু দি পাওয়ার আর আছে, তাহলে আমরা বলতে পারি টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার আর রেখে দিলাম, আর ফ্যাক্টোরিয়াল মিলে হবে আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটা হচ্ছে আর প্লাস 1তম পদ, আর এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সহগ। দেখো প্রমাণ হয়ে গেছে, বুঝছি কিনা বলো। বুঝছি কিনা বলো। 1 থেকে শুরু করে ওই যে আমি আবারও বলতেছি, এই ধরনের ম্যাথ হুবহু আগে চ্যাপ্টারে করছিলাম, যেগুলো নাই সেগুলো নিয়ে আসলাম, যেটা এক্সট্রা লিখলাম সেটা নিচে লিখলাম। এটা 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 এভাবে লিখে সবগুলো 2 বের করে নিয়ে আসলাম, আর সংখ্যক 2 টু দি পাওয়ার আর হইলো, বাকি সবগুলো মিলে 1 থেকে আর পর্যন্ত, 1 থেকে আর পর্যন্ত এটাকে আমরা আর ফ্যাক্টোরিয়াল বলতে পারি। একজনে বললো 2 আর মাইনাস 1 কই গেল। দেখো না আমাদের 1 2 3 4 এভাবে করতে করতে 2 আর পর্যন্ত সবার, এই 2 আর মাইনাস 1 তো 2 আর এর আগের পদ, 1 থেকে 2 আর পর্যন্ত পুরোটাকে আমি একসাথে টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল লিখছি। আর নিচে তো শুধুমাত্র দেখো 1 3 5 2 আর মাইনাস 1 এগুলো তো ছিল, এক্সট্রা যেগুলো আনছি সেগুলোই আমি নিচে গুণাকারে দিছি, এই 2 4 6 এবার 2 আর পর্যন্ত এগুলো আমরা এক্সট্রা আনছি। 2 আর মাইনাস 1 তো আমাদের, সেটা তো এটার সাথে আমাদের ফ্যাক্টোরিয়ালের মধ্যে চলে গেল, সেটা আলাদাভাবে কেন আসবে।
এবার বুঝছো কিনা বলো। এবার আসো, কয়েকটি স্পেশাল রাশি মনে রাখতে হবে। কয়েকটি স্পেশাল ফর্মুলা মনে রাখতে হবে। আমরা একটা একটা করে ফর্মুলা লিখে দিই। এই 6টা ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে ম্যাথ, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য। প্রথমে ওকে, এবার আসো, এবার হচ্ছে এই 6টা ফর্মুলা আলাদা করে তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি তো অলরেডি 1+x⁴n এর ফর্মুলা জানো। ওই ফর্মুলায় যদি তুমি x এর জায়গায় -x বসাও, n এর জায়গায় -1 বসাও, এটা পাবা। x এর মতো থাকলো, n এর জায়গায় -1 বসালে এটা পাবা। এরপর x এর জায়গায় -x বসাইয়া n এর জায়গায় -2 বসালে এটা পাবা। আর x এর জায়গায় রেখে n এর জায়গায় -2 বসালে এটা পাবা। একইভাবে এটা, এর মানে এই 6টা হচ্ছে আমরা এখান থেকে পাবো। কিন্তু পাওয়াটা একটু ঝামেলা, মানে এক কথায় তুমি তো পরীক্ষা আর করে করে দেখবা না, কিন্তু আমাদের এই 6টা আমার ম্যাথ করার সময় পদে পদে কাজে লাগে। ওই কারণে আমাকে এই 6টা ফর্মুলা খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই 6টা তো মুখস্থ থাকে না। প্রথম কথা হচ্ছে তুমি মুখস্থ করবে 3টা, 1টা, 2টা, 3টা। মনে রাখবে এভাবে
যখন এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো সব প্লাস, কোনো মাইনাস চিহ্ন নাই। আর যখন এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওই বিজোড়গুলোর সামনে, বিজোড় যেগুলা তাদের সামনে মাইনাস আসবে। কার সামনে? বিজোড়ের সামনে। আর এখানে যে টার্মগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ না রাখলেও খুব একটা সমস্যা নেই, কারণ ম্যাথে এগুলো লাগে না, ম্যাথের সামনের দিকেরগুলো লাগে। এই মাইনাসে মাইনাসে প্লাস, সব প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, জাস্ট নেগেটিভ, আমাদের বিজোড়গুলোর আগে মাইনাস, এখানেও সেম। তাহলে বুঝতে পারছো প্রথম তিনটা আমাদের এই তিনটা মুখস্থ করতে হলে বাকি তিনটার ক্ষেত্রে কী হবে, নেগেটিভগুলোর আগে মাইনাস চিহ্ন আসবে। এরপর আসো, তাহলে ভাইয়া ভালো কথা, আপনি যেহেতু বলছেন আমরা মুখস্থ করবো কয়টা? তিনটা, বাকি তিনটা মুখস্থ করবো না। তাহলে এই 6টা ফর্মুলা মাথায় রাখতে হবে। তবে আমি এখন 3টা মুছে ফেলতেছি। ওকে, করলাম। আপনি যখন বললেন আমরা এটাও মাথায় রাখলাম না, এখন আমার প্রশ্ন হলো এবার কীভাবে মাথায় রাখবো? আসো, প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করো তো। 1x x² x³ x⁴ x⁵ x⁴ x⁵ etc. 1x x² x³ x⁴ 5 etc. 1x x² x³ x⁴ 3 4 দেওয়া যাবে। এবার আসো সহগ। এক্ষেত্রে প্রত্যেকটা সহগ কত? 1 1 1 1 1 1 1। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10। ভালো কথা। এক্ষেত্রে 1 3 6 10। এখন এই দুই জায়গায় ভাইয়া সমস্যা হয় না কেন? সবগুলো সহগ 1, সবগুলো সহগটা 1 2 3 এভাবে যাচ্ছে, 3 নাম্বার সহগটা। তো মনে না থাকলে তার জন্য একটা আইডিয়া আছে। প্রথম কথা হচ্ছে মুখস্থ রাখাটা বেটার। 1 3 6 10, এরপরে 15 আসবে, তো এর মুখস্থ রাখা বেটার। বাট যদি তুমি মুখস্থ রাখতে না চাও, আসলে কোন জায়গা থেকে এগুলো আসছে সেটা জানতে হবে না। আসলে আমরা জানি কোন জায়গা থেকে এই সহগগুলো আসছে। তোমরা জানো সহগ আসে কিন্তু প্যাসকেলের ত্রিভুজ থেকে, কিন্তু প্যাসকেলের ত্রিভুজ থেকে তো আসছিল আমাদের আগের অংশেরগুলা। এখন আমাদের প্যাসকেলের ত্রিভুজ থেকে পাওয়া সম্ভব? উত্তর হলো সম্ভব। তাহলে কিভাবে দেখি, আমরা একটা প্যাসকেলের ত্রিভুজটা আমরা এখানে আঁকি। 1 1 1 1 1, আর এদিকে 1 1 2, 2 1 3, 2 1 3 1 1, 3 1 4, 3 3 6, 3 1 4 1 1, এরপর 4 1 5, 4 6 10, 4 6 10, 4 1 5 1 1, এরপরে 5 1 6, 10 আর 5 15, 10 10 20, 15 6 1 1। খেয়াল করে দেখো, n এর মান -1, n এর মান -2, n এর মান -3, n এর মান -4, n এর মান -5। এর মানে আগে তুমি এভাবে গেছিলে না সহগগুলা, এবার যাইতে হইতে এভাবে। তাহলে n এর মান যখন -1, দেখবা একটা জিনিস খেয়াল করো, এভাবে যখন গেছিলা তখন কিন্তু এক সময় শেষ হয়ে গেছিল, পদ সংখ্যা সসীম, লিমিটেড। বাট এভাবে কি আজীবন প্যাসকেলের ত্রিভুজ কি নিচের দিকে আজীবন গেলে শেষ হবে? না ভাইয়া, এদিকে আমার অসীম। এবার দেখো, ওই যখন পাওয়ার ছিল -1 তখন সহগগুলো ছিল 1 1 1 1 1, এভাবে আনলিমিটেড চলতে থাকবে। এরপরে যখন আমাদের -2 ছিল 1 2 3 4 5 6, এভাবে আনলিমিটেড চলতে থাকবে। এরপরে যখন -3 ছিল 1 3 6 10 15, আনলিমিটেড চলবে। যদি তোমাকে -4 বলতো, অনেক সময় এমসিকিউ বলে দিতে পারে, তখন 1 4 10 20 এভাবে চলতে থাকবে। বাট আমার শুধুমাত্র এই তিনটা জানলে হয়, এই তিনটা জানলে হয়, পরেগুলো জানার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ওই তিনটা যদি জানি তাহলে আমাদের আর পরেগুলোতে সমস্যা হবে না। তাহলে আমরা তিনটা জানলো কিভাবে? সবগুলো 1 1 2 3 1 3 1 3 6 10 15। এবার আমরা এটা যেহেতু জানি, এবার এটা জেনে দেখি ফর্মুলাগুলো লিখিত। আগে তো মুখস্থ লিখছি, এবার আমরা জেনে ফর্মুলাগুলো লিখিত দেখি মুখস্থ হয় কিনা।
আমাকে পরীক্ষায় বলল কার ফর্মুলা লিখব, 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এর ফর্মুলা, এই কত -1, তাহলে আমার হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এবার সবগুলো 1 1 1 তোমার লাগবে কত, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2 আছে, -2 দেখলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন। সবগুলো বসাতে হবে কীভাবে, 1 1 2 3 4 5 এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে এরপর দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3, 1 এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন। সবগুলো কী হবে, 1 1 ছিল 1 1 3 6 10 15, 1 3 6 10 15 মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমাদের হয়ে গেল। এবার পরীক্ষায় তোমার 1 মাইনাস এক্সের জায়গায় 1 প্লাস এক্স আছে, পাওয়ার তো আগের মতোই, জাস্ট কি হবে আমরা এইভাবে না করে এখানে করে দিই, এই মাইনাসের জায়গায় যখন প্লাস হলো এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস, এই প্লাসটা মাইনাস, বিজোড়গুলোর আগে মাইনাস, এখানে প্লাস আসলে এটা আমাদের এই যে মাইনাস জায়গায় প্লাস আসলে এই বিজোড়ের আগে মাইনাস হয়ে যাবে, বিজোড়ের আগে মাইনাস, বিজোড়ের আগে কই, হ্যাঁ বিজোড়ের আগে মাইনাস, বিজোড়ের আগে মাইনাস, এখানে প্লাস আসলে বিজোড়ের আগে মাইনাস, বিজোড়ের আগে মাইনাস, বিজোড়ের আগে মাইনাস। তাহলে এভাবে টোটাল 6টা ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে। সবাই দেখা যায় আমাদের এই 6টা ফর্মুলা লিস্ট করে দেয়, কিন্তু বলে যে মুখস্থ করে ফেলো, বাট ভাই এগুলো আসলে আমরা তখন আমাদেরকে বলতো মুখস্থ করার জন্য, কিন্তু আসলে এগুলো মুখস্থ রাখা খুব টাফ। তো এখন আমি যে টেকনিকে বলছি তোমরা বলো এবার তোমাদের মুখস্থ থাকবে কি না। আমি তো অলরেডি তোমাকে টেকনিক বলেই ফেলছি, কি কোন টেকনিক অ্যাপ্লাই করে তুমি এটাকে মুখস্থ রাখতে পারবা। এখন তুমি চিন্তা করো তোমার আর মুখস্থ থাকবে কিনা এটা। একটু সবার ক্লিয়ার কিনা, এগুলো অনেকে অনেক জটিল করে পারে, আমি যথাসম্ভব সহজ উপায় আমি সম্পূর্ণ নিজের স্টাইলে পড়াচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। বলো এখন তোমার কাছে কি 6টা ফর্মুলাকে 6টা ফর্মুলার মতো মনে হচ্ছে নাকি একবারে জাস্ট ক্লিকের মতো মনে হচ্ছে, সিম্পল জিনিস। তাহলে আমরা এমনভাবে ব্যাখ্যা করলাম যাতে করে ইজিলি মনে থাকে পরীক্ষার জন্য। সবাই একটু বলো একটু এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয় এবার একটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট টাইপসের ম্যাথ করাবো। তুমি দেখবা এই টাইপসের ম্যাথ যদি তোমাকে আমি দেখাই, দেখো উদাহরণ 7 কী পরিমাণ বোর্ডে আছে দেখো, খালি এটা না তো এই টাইপসের আর যা আছে তুমি দেখবা, এই যে ওই টাইপসের ম্যাথগুলো হচ্ছে এগুলা কী পরিমাণ আছে দেখো, বইটেও আসছিল। তাহলে আমাদের আশা করি এবার তোমাদের ভুলার কোনো চান্স নাই। আগে এই 6টা ফর্মুলা আশা করি তোমরা পারবা। এবার আমি এমন স্টাইলে ওই ম্যাথটা করাবো কোনো ম্যাথেই তোমার সমস্যা হবে না। আসো তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত ম্যাথটা করাই দিই। আচ্ছা, আমরা যারা আসলে পড়ানোর ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস মাথা রাখি, যে জিনিসগুলো আসলে আমার জন্য কষ্টকর ছিল অ্যাজ এ স্টুডেন্ট, তোমাদের জন্য কষ্টকর হবে। যেমন এই 6টা ফর্মুলা আমি সহজে মুখস্থ করতে পারতাম না, মানে কোনোভাবে মুখস্থ হইতো না, এলোমেলো হয়ে যেত। তা আমার কথা হচ্ছে টেকনিক্যালি শিখি না, টেকনিক্যালি শিখে তো এবার তো ভুলতে কষ্ট হয়ে যাবে, আগে মনে রাখতে কষ্ট হয়ে যাবে, ভুলতে কষ্ট হয়ে যাবে। তো আসো আমরা উদাহরণ 7 করি। উদাহরণ 7 বলল যদি y equals to x minus x square plus x cube
মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এভাবে ইনফিনিটি হয়, তবে এক্সকে ওয়াই এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করো। খুবই সোজা একটা ম্যাথ। আমরা এমনভাবে করাবো যথেষ্ট সোজা মনে হবে, টেকনিক্যালি করবো আমরা করবো হচ্ছে চিন্তা ভাবনা করে। তাহলে সলিউশনটা করি। সলিউশন আমাদের কি বলে দেখি। এখানে ওয়াই ইকুয়ালস টু আছে ভাই এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত। প্রথম দর্শনে তোমার কাছে মনে হইতে পারে এটা আমার পরিচিত, ঠিক না? একটু আগে যেগুলো করছিলাম সেগুলোর মতো না, এক্স স্কোয়ার এক্স কিউব, কিন্তু তাও আমার এটা একটু করে অপরিচিত। কেন? কারণ আমার সেখানে মাইনাস ছিল কাদের সামনে? বিজোড়গুলার সামনে। এখানে মাইনাস আছে কার সামনে? জোটগুলোর সামনে। তাহলে তুমি তো সূত্র করতে পারবা না। তাহলে যদি তোমাকে সূত্র করতে হয় কি করতে হবে? একটা মাইনাস আনতে হবে। অর্থাৎ তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে কি হবে? এটা মাইনাস ওয়াই হয়ে যাবে, এটা মাইনাস এক্স হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস। প্রথমে আমাদের এটা করতে হবে। তাহলে আমি আবার বলতেছি, 1 নাম্বার কাজ এই ধরনের ম্যাথগুলো ক্ষেত্রে তোমার খেয়াল করা মাইনাসটা কাদের সামনে আছে। মাইনাসটা হচ্ছে যাদের পাওয়ার বিজোড় তাদের সামনে থাকা লাগে ফর এ ফর্মুলা, বাট তাদের সামনে নাই, ওই কারণে মাইনাস কমন নিয়ে তাদের সামনে নিয়ে আসছে। এবার তোমার কি মনে হয় এই যে জিনিসটা আছে ডান দিকে যে রাশিটা আছে দেখি বলো তো, মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এভাবে অসীম পর্যন্ত, তোমার কি মনে হয়? ডান দিক চিন্তা করো, ডান পক্ষে এক্সট্রা কি থাকলে ফর্মুলা হইতো? আমার ডান পক্ষে এক্সট্রা কি থাকলে ফর্মুলা হইতো? সোজা হিসাব, সামনে একটা 1 থাকা লাগে। এর মানে এখানে 1 যোগ করব, এখানেও 1 যোগ করব। তাহলে আমরা সিম্পল বলতে পারি 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে 1। দেখো ওই মাইনাস আছে মানে প্লাসের ফর্মুলা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার সহগগুলো 1 1 1 1 1, এর মানে -1। এখন তোমাকে কি বললো? তোমাকে বললো তুমি ওয়াই ইকুয়ালস টু সামথিং আকারে প্রকাশ করছো না? তাহলে ওয়াইকে এক্সের ক্রমানুসারে প্রকাশ করছো, ঊর্ধ্বক্রম অনুসারে। এখন তোমাকে বললো এক্সকে ওয়াইয়ের ঊর্ধ্বক্রম অনুসারে প্রকাশ করতে হবে। এর মানে কি উল্টা, ওয়াই ইকুয়ালস টু সামথিং ছিল, এখন তোমাকে প্রমাণ করতে হবে এক্স ইকুয়ালস টু সামথিং। তাহলে আমি কি করব? এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসবো, কারণ এক্সটা বের করতে যাচ্ছি। কীভাবে আনবো দেখো, 1 প্লাস এক্স ইনভার্স 1কে লেখা যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এবার আমি কি করলাম, এটা এবং এটা এই দুটোকে বিনিময় করব। বিনিময় করলে কি হবে? 1 প্লাস এক্স ইকুয়ালস টু হবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। আর এটা কি লেখা যায় 1 মাইনাস ওয়াই ইনভার্স 1। দেখো তো এবার ওয়াই এর একটা বিস্তৃতি হয়ে যায় কি না? আমরা এক্সটাকে রেখে, দেখো আগে ছিল ওয়াই রেখে এক্স বিস্তৃতি করা হয়েছিল, ওইটা আমাকে দেওয়া আছে। এখন আমার এক্সটাকে রেখে দিয়ে ওয়াইকে বিস্তৃতি করব। এবার এখানেও মাইনাস এখানেও মাইনাস, এর মানে সবগুলো প্লাস হবে সূত্রে। তাহলে আমরা বলতে পারি 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার -1। তাহলে ফর্মুলা কী হবে? 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এভাবে কন্টিনিউয়াসলি যাবে অসীম পর্যন্ত। তো আমার তো সামনের 1টা দরকার নাই, a1 কাটাকাটি, আমার দরকার এক্স ইকুয়ালস টু। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এভাবে আমাদের অসীম পর্যন্ত যাবে। তাহলে এবার বুঝছো কিনা বলো?
এগুলা অক্ষরপত্র বইয়ে 4-এর 1-2 করে ফেলবা। চারের 1, 2, 3 এই 3টা করে ফেলবা। বলো আগে এতটুকু ক্লিয়ার কিনা এই ম্যাথটা? কোনো জায়গায় না বুঝে থাকলে বলতে পারো। এই ম্যাথটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, যদিও খুবই সোজা ম্যাথ। আমাদের একটু চিন্তা ভাবনা করে ম্যাথটা করতে হয়। একটু চিন্তা ভাবনা করে করতে হয় মানে কি, ওই যে জায়গা মতো ক্লিক করতে পারলে হইলো। বিজোটগুলোর আগে ম্যানেজ থাকতে হয়, সেই জিনিসটা মাথায় রাখছি। দেন একটা 1 না আনলে সূত্র হয় না, 1 আনছি। দেন সূত্র করে কি করলাম, এক টাকা আরেক টাকার জায়গায় নিয়ে উল্টা কাজটা আবার করে দিলাম। মানে বিস্তৃতিটাকে শর্ট ফর্মে আই না, উল্টায় দিয়া ওই শর্ট ফর্মটাকে আবার বিস্তৃতি করে দিলাম, ম্যাথ মিলে গেছে। এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, হ্যাঁ অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ। এই অধ্যায়ে আমার বেশি টাইম লাগবে না, এই অধ্যায়ের ম্যাথগুলো সোজা সোজা, মানে আই মিন এই অধ্যায়ে খুব বেশি ম্যাথ নাই। আমাদের নেক্সট সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক। তোমরা 4-এর 1, 2, 3 হোমওয়ার্ক করে রাখবা। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি ম্যাথগুলো করে ফেলবো। ওকে, আল্লাহ হাফিজ।